সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা দিন। চ্যানেলের নিয়মিত আয়োজন আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন যে আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে থাকি, বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত আমরা জেনে নেই। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হৃদরোগ ডাক্তার মীর জামাল উদ্দিন স্যার, আর তার সাথে আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান মিলন। আসলে আমরা তো ভয় পেয়ে যাই হার্ট অ্যাটাক শুনে, যে হার্ট অ্যাটাকটা কী বা এটা কিভাবে বোঝা যায় যে একজন মানুষের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে। হার্ট অ্যাটাক বলতে আমরা বুঝি যে হার্টের কোনো একটা অংশে হঠাৎ করে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের হৃৎপিণ্ডে 3টি রক্তনালী থাকে, প্রধান রক্তনালী, যার মাধ্যমে হার্টে রক্ত চলাচল করে। এই 3টি ধমনির যে কোনো একটি যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে যেই এলাকায় ওই করোনারি ধমনিটি রক্ত সাপ্লাই দিত, সেই করোনারি আর্টারির এলাকা সাডেন ডিপ্রাইভ হবে, ব্লাডের থেকে ব্লাড পাবে না, এবং ওই কারণে ওই এলাকাটা আমরা বাংলায় যদি বলি মারা যায়, অর্থাৎ ইনফার্ক্ট হয়ে যায়। এটাকেই আমরা হার্ট অ্যাটাক বলি, যাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটার লক্ষণগুলো কী কী, যে কীভাবে আমরা বুঝতে পারি যে আমার হার্ট অ্যাটাক হয়েছে? ধন্যবাদ আপনাকে। হার্ট অ্যাটাকের লক্ষণ কখনো কখনো এতই সাডেন হয় যে কিছুই বোঝা যায় না। সাডেনলি হঠাৎ করে পেশেন্ট ভালো, হয়তো সে হাঁটতেছে বা কোনো কাজ করতেছে, অথবা সে রেস্টে আছে, এমন সময় তার বুকের ভিতরে সেন্ট্রাল চেস্ট আমরা বলি, একদম বুকের মাঝখানে সাডেন সিভিয়ার চেস্ট পেইন হয়, মারাত্মকভাবে বুকে ব্যথা হয়, এবং এই ব্যথার সাথে প্রচুর ঘাম হয়। এই ঘাম হয়ে ব্যথা হয়, যেই বুকে ব্যথার সাথে সেন্ট্রাল চেস্ট পেইনের সাথে যদি প্রচুর ঘাম হয়, তাহলে সেই ব্যথাকে আমরা ধরে নেই যে হার্ট অ্যাটাক। এবং এর সাথে আরও সিমটম থাকে, যেমন পেশেন্ট হয়তো হঠাৎ করে ব্যথার জন্য, তীব্র ব্যথার জন্য অজ্ঞান হয়ে যেতে পারে, অথবা পেশেন্ট কলাপস করে যেতে পারে, ব্লাড প্রেশার ফল করে যায়, বা পালসের হাতে পালস আমরা পাই না, পেশেন্ট আরও হয়তো গ্রাজুয়ালি খারাপ হয়ে যেতে পারে। এই হার্ট অ্যাটাক মোটামুটি এইভাবেই ধরা যায়। আবার কখনো কখনো রেয়ারলি অ্যাপ্রক্সিমেটলি 5 to 10% পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে যায়, পার্টিকুলারলি যাদের ডায়াবেটিস থাকে হয়তো বোঝাও যায় না, কিন্তু মোস্টলি অধিকাংশ ক্ষেত্রে আমরা এরকম সিমটম পাই যখন তার হার্ট অ্যাটাক হয়। আচ্ছা ডাক্তার মীর জামাল, আপনি যে বলেছেন যে হার্ট অ্যাটাকের কথা, কিছু রিস্ক ফ্যাক্টর আছে, আপনি বলেছেন যে কারো কারো ডায়াবেটিসে হয়ে থাকে, তো রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকির মধ্যে কারা থাকেন? জি, ঝুঁকি, হার্ট অ্যাটাকের কতগুলি রিকগনাইজড ঝুঁকি আছে। যে ঝুঁকিগুলি, যেমন প্রথমত তামাক, মানে সিগারেট স্মোকিং। এই যে স্মোকিংটা হলো 1 নম্বর ঝুঁকি। অ্যাপ্রক্সিমেটলি যত পেশেন্ট আমরা হার্ট অ্যাটাকের পাই, 70% রোগীর স্মোকিংয়ের হিস্ট্রি থাকে। এরপরে সেকেন্ড রিস্ক ফ্যাক্টর হিসাবে আমরা ধরি ডায়াবেটিস মেলিটাস, যাদের ডায়াবেটিস থাকে। তারপরে থার্ড হিসাবে আমরা ধরি হাইপার টেনশন, অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপ থাকে। চতুর্থ ধরি যার রক্তের কোলেস্টেরল বা চর্বি বেশি থাকে, যাকে আমরা ডিসলিপিডেমিয়া বলি। এবং পঞ্চম বলি আমরা যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে, যেমন বাবা মার হার্টের অসুখ আছে, ফ্যামিলিতে ভাই বোনের হার্টের অসুখ আছে। এরপরেও কতগুলি রিস্ক ফ্যাক্টর আমরা ধরি, যেগুলি হলো যেমন আমাদের খাদ্যাভ্যাস, কর্মাভ্যাস। যেমন খাদ্যাভ্যাস বলতে ফাস্টফুড বেশি খাওয়া, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়া। কর্মাভ্যাস মানে অনেক লোক আছে প্রচুর কাজই করে যাচ্ছে সারাদিন, কিন্তু সে ফিজিক্যাল এক্সারসাইজ করে না, ডেইলি হাঁটে না, সেডেন্টারি যেটা বলছে sedentary work। এইগুলিও রিস্ক ফ্যাক্টর হিসাবে হার্ট অ্যাটাকের কাজ করে থাকে। আচ্ছা, আপনারা যে হার্ট অ্যাটাকের যে সিমটম বলেছেন বা রিস্ক ফ্যাক্টর আছেন, তো এরকম যদি সিমটম নিয়ে চলেই আসে হার্ট অ্যাটাকের রোগী, তখন আপনারা কি করে থাকেন? হার্ট অ্যাটাক যদি আমরা একবার বুঝতেই পারি, পেশেন্ট যখনই এরকম টিপিক্যাল চিত্র নিয়ে আসে, তখন এই পেশেন্টকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হাসপাতালে ভর্তি করতে হবে। এবং হাসপাতালে ভর্তির আগেও আমরা যারা দূর দূরান্তে আছি, পেরিফেরিতে আছি, হাসপাতালের ফ্যাসিলিটি নাই, সেই মুহূর্তে তখনই তাকে অন্তত মার্কেটে যে অ্যাসপিরিন ট্যাবলেট পাওয়া যায়, 300 মিলিগ্রাম অ্যাসপিরিন সাথে সাথে জিহ্বার নিচে দিয়ে দিতে হবে। জিহ্বার নিচে দিয়ে চুষে খাবে, এবং তারপর পরই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্টকে সম্ভব হলে হাসপাতালে পাঠাতেই হবে। আর হাসপাতালে পাঠালে করোনারি কেয়ার ইউনিট যে হসপিটালগুলিতে আছে, পার্টিকুলারলি মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল, এবং ঢাকা শহরের বড় হসপিটালগুলি, এইসব হসপিটালে পাঠালে করোনারি কেয়ার ইউনিটে পেশেন্ট ভর্তি হবে। এবং সেখানে 2-3টা লাইন অফ ট্রিটমেন্ট আছে। ফার্স্ট লাইন মেডিকেল ম্যানেজমেন্ট, সেকেন্ড ইন্টারভেনশন, অ্যান্ড থার্ড অর ফাইনাল অর ডেফিনেটিভ ওয়ান ট্রিটমেন্ট ইজ সার্জিক্যাল ট্রিটমেন্ট। ম্যাক্সিমাম পেশেন্টগুলো সেন্ট্রাল চেস্ট পেইন নিয়ে আসে, পাশাপাশি কিছু এটিপিক্যাল প্রেজেন্টেশন আমরা পাই মাঝে মধ্যে। দেখা গেল যে রোগী শুধু বলতেছে যে আমার এখানে চিনে ব্যথা,
শুধু চিনে পেইনের কথা বলছে, শুধু বলতেছে যে আমার ব্যথাটা হাতে আছে, হাতে বাম আসতেছে, হাতে বাম আসছে। হাতে আসতেছে, বলতেছে আমার ব্যথাটা পিঠে হচ্ছে। এই ধরনের কমপ্লেন। কেউ কেউ বলে যে আমার দাঁতে ব্যথা হচ্ছে, আবার কেউ কেউ বলে যে আমার ব্যথাটা আপার অ্যাবডোমেনে হচ্ছে। মানে সে অনেক কিন্তু সময় বুকের কথা বলতেছে না, গ্যাস্ট্রিকের ব্যথার ওটার মতোই সাথে প্রেজেন্ট করছে। কোইনসাইড করে যায়, তখন ডিফারেন্সিয়েট করা মুশকিল। তখন এগুলি হাসপাতালে এই ধরনের প্রেজেন্টেশন হয়, এগুলি বিভিন্ন ধরনের, তখন আমরা একটু ডাইলেমাতে পড়ে যাই, পেশেন্টরা ডাইলেমাতে পড়ে। তখন হাসপাতালে আসলে ইনভেস্টিগেশন করে ওই সিমটমগুলি দেখে আমরা ফার্দার প্রসিড করি, এটা যেটা স্যার বল। আপনারা যে এনজিওগ্রাম করেন, যেটা আজকাল আমরা প্রায় দেখি, আগে কিন্তু আমরা এনজিওগ্রাম করতে মানুষ বিদেশে যেত, কিন্তু এখন কিন্তু এনজিওগ্রামটা আমাদের দেশে খুব মানে জনপ্রিয়তা পেয়েছে এবং আপনাদের খুব দক্ষতার সাথেই এনজিওগ্রাম করে থাকেন। এই এনজিওগ্রামটা কখন করেন আপনারা? এই এনজিওগ্রাম যখন হার্ট অ্যাটাক হয়, এই হার্ট অ্যাটাক হয়ে গেলে পেশেন্ট অ্যাকুট স্টেজে যখন হার্ট অ্যাটাক হলো, তখনও আজকাল যে সিস্টেম অফ ট্রিটমেন্ট অফ অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্টের চিকিৎসা, পেশেন্ট ভর্তি হওয়ার সাথে সাথেই এক গ্রুপ ক্যাথল্যাবে পাঠিয়ে দেওয়া হয়। সব হাসপাতালে হয় না, যেখানে ফ্যাসিলিটি আছে সেখানে এনজিওগ্রাম করে তার যে করোনারি আর্টারিতে ধমনীতে ব্লক আছে সেই ব্লকটিকে সারিয়ে দেওয়া হয়, কিন্তু সব ক্ষেত্রে করা সম্ভব হয় না বা ফ্যাসিলিটি নাই। কাজে আমরা করোনারি এনজিওগ্রাম এই সেটিংয়ে অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাকের সেটিংয়ে করে থাকি। আর অন্যান্য সেটিংয়ে যেমন যার ক্রনিক স্টেবল এনজাইনা বলি, আনস্টেবল এনজাইনা বলি, দীর্ঘদিন যাবৎ হাঁটলে বুকে ব্যথা হয়, একটু পরিশ্রম করলে বুকে ব্যথা হয়, কষ্ট হয়, বাম হাতে, যে আমার কলিগ বললেন বাম হাতে রেডিয়েশন হয়, হাতে সরে যায় বা চিনে ব্যথা হয়, এরকম যদি হয় তাহলে তাকে আমরা করোনারি এনজিওগ্রাম করার কথা বলি। অথবা আরেক গ্রুপ অফ পেশেন্ট আছে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, যেটা আমার কলিগ বললেন, সেরকম হলে তাকে আমরা এক্সারসাইজ ট্রেডমিল টেস্ট বলি, ইটিটি করি, ইটিটি পজিটিভ হলে তখন আমরা করোনারি এনজিওগ্রাম করি। তা আপনারা এই করোনারি এনজিওগ্রাম যে করেন, আপনি বলেছেন যে কিন্তু অ্যাকুট কন্ডিশন আপনারা করেন, মানে অ্যাকুট কন্ডিশন বলতে মানে কতক্ষণ মধ্যে রুগী গেলে আপনারা করবেন? হার্ট অ্যাটাক হলে আমাদের করোনারি এনজিওগ্রাম যেটা আমরা করি সেটা একটা আইডিয়া করি যে প্রাইমারি পিসিআই বলি আমরা, যে অ্যাকুট স্টেজেই তার এনজিওপ্লাস্টি করা। এটা আমরা প্রথমত 12 ঘন্টা বলতাম, যে 12 ঘন্টার ভিতরে হইলে আমরা সাথে সাথে এনজিওগ্রাম করে ইফ নেসেসারি এনজিওপ্লাস্টি করে দেব। এখন আপ টু 36 আওয়ার্স, ইভেন 72 আওয়ার্সের মধ্যে যদি পেশেন্ট এসে পৌঁছায় এবং তাকে যদি আমরা জীবন রক্ষাকারী ঔষধ স্ট্রেপ্টোকাইনেজ বলি সেটা দিতে না পারি, অথবা পেশেন্টের অনগোয়িং চেস্ট পেন চলতেই থাকে, অথবা পেশেন্টের ব্লাড প্রেশার ফল করে যাচ্ছে, পেশেন্ট শকে চলে যাচ্ছে, সেই সব ক্ষেত্রে ইমিডিয়েটলি এনজিওগ্রাম করে তার যেই ধমনীটি 100% ব্লক থাকে ওটাকে আমরা কালপ্রিট আর্টারি বলি, ওই ধমনীটিতে এনজিওপ্লাস্টি করে দিই, তাতে পেশেন্ট ভালো হয়ে যায়। আপনি এনজিওপ্লাস্টি করেন, সেটার যে ইন্ডিকেটর, যেমন আমাদের এখানে ডক্টর মিলন আছেন, তো উনি তো সার্জারিক্যাল ইন্টারভেনশন করেন, বাইপাস সার্জারি করে থাকেন, আর আপনি বলছেন যে এনজিওপ্লাস্টি। তো এনজিওপ্লাস্টি কোন কোন ক্ষেত্রে আপনার রুগীর সিলেকশন যে ক্রাইটেরিয়া, কোন কোন রুগী থেকে আপনি এনজিওপ্লাস্টি করবেন, আর তারপরে তো আপনি ডাক্তার মিলনের কাছে পাঠিয়ে দেবেন? এনজিওপ্লাস্টি এবং সার্জারি দুইটাই ইসকেমিক হার্ট ডিজিজের কনকমিটেন্ট ট্রিটমেন্ট। কারো ক্ষেত্রে এনজিওপ্লাস্টি করা হয়, কারো কারো ক্ষেত্রে সার্জারি করা হয়। কোনো কোনো ক্ষেত্রে এনজিওপ্লাস্টি ইজ দি ট্রিটমেন্ট, কোনো কোনো ক্ষেত্রে সার্জারি ইজ দি ট্রিটমেন্ট। যেমন আমরা এনজিওপ্লাস্টি করি, কোনো কোনো পেশেন্টের একটি ধমনীতে 70 ভাগ ব্লক আছে, বা 70 থেকে 80 ভাগ, 90 ভাগ, 100% ব্লক আছে, একটি, দুইটি, সামটাইমস 3টি। আবার কখনো কখনো একটি ধমনীর ব্লক থাকলেও আমরা সার্জনকে পাঠিয়ে দিই, সেক্ষেত্রে আমার হাতে থাকে না, এবং যখন সার্জনকে পাঠাতে হয় সেটা আমার সার্জিক্যাল কলিগ আপনাদেরকে বুঝিয়ে বলবেন। এবং আমরা যখন করি এনজিওপ্লাস্টি, ছোট্ট ব্লক, একটি খুব লম্বা নয়, 10 মিলিমিটার, 15 মিলিমিটার, 20, 30 মিলিমিটার লম্বা, বাট লিশন যদি 50 মিলিমিটার লম্বা হয়, 60 মিলিমিটার লম্বা হয়, অথবা ডিফিউজ বলি আমরা, এইসব ক্ষেত্রে আমরা আমাদের সার্জিক্যাল কলিগদের শরণাপন্ন হই এবং তারাই বাইপাস সার্জারির মাধ্যমে পেশেন্টকে ভালো করে তার মানে গড়ে তোলেন। আপনার কথা আমরা কিন্তু বুঝতে পারলাম যে এনজিওপ্লাস্টি একটা অপারেশন না। মানে অনেকের কিন্তু ধারণা আছে যে এনজিওপ্লাস্টি একটা অপারেশন। এনজিওপ্লাস্টি হলো একটা আপনার ইন্টারভেনশন, এটা কার্ডিয়াক একটা ইন্টারভেনশন, যেটার মাধ্যমে আপনার রিং বা আপনার স্ট্যান্টিং করে থাকেন। স্ট্যান্টিং করে থাকি। আচ্ছা, আমরা ডাক্তার কামরুল হাসানের কাছে আসছি। আচ্ছা, আপনার কাছে আমি যেটা প্রথমেই জানতে চাইবো যে বাইপাস সার্জারি, এটা একটা অত্যন্ত খুব প্রচলিত একটা টার্ম, সবাই আমরা জানি এখন বাইপাস সার্জারি বাংলাদেশে অনেক এগিয়ে গিয়েছে। তো এই বাইপাস সার্জারি মানে এটা আসলে কি বা কিভাবে এটা করা হয়? এটা বাইপাস সার্জারি আমরা বলি যে করোনারি আর্টারি বাইপাস সার্জারি। উন্নত বিশ্বে ওরা কিন্তু বলে ক্যাবেজ, আমরা বলি বাইপাস সার্জারি। তো আমরা একটা জিনিস জানি সবাই, যে আমাদের হৃৎপিণ্ডের মূল চালিকা শক্তি বা মূল পুষ্টিটা আসে করোনারি আর্টারি থেকে, হৃৎপিণ্ডের রক্তনালী করোনারি আর্টারি। কারণ করোনারি আর্টারি কোথাও যদি আমার রক্তনালীগুলো চিকন হয়ে যায় অথবা কোথাও ব্লক হয়ে যায়, তখনই আমার বুকে ব্যথাটা নিয়ে রোগী কমপ্লেন করে আমার কাছে আসবে। তো করোনারি বাইপাস সার্জারি হলো আমি তার যেই জায়গায় ব্লকটা আছে সেটাকে বাইপাস করে আমি তার দূরবর্তী যেই জায়গাটায়, সেখানে যদি আমি একটি, যেমন ধরেন জিনিস এইভাবে বোঝা যায়
যে ঢাকা শহরের অনেক যানজট, আমি এটা অ্যাভয়েড করতে চাই। আমি ঢাকা শহরের বাইপাস সড়ক তৈরি করে দিয়ে অন্যভাবে মানুষ তার নির্দিষ্ট জায়গায় চলে যেতে পারে। এখন রক্তটা আমার এই ব্লক দিয়ে যাচ্ছে না, আমি তাকে একটা কন্ডুইটের মাধ্যমে আলাদাভাবে একটা বাইপাস করে দিলাম, তখন সে তার ওই রিজনে রক্ত প্রবাহটা পেল, এতে তার ওই বুকের ব্যথাটা আর থাকবে না। এটাই করোনারি আর্টারি বাইপাস সার্জারি। তো আপনার এই বাইপাস সার্জারি আপনার সব হৃদরোগীদেরকে তো বাইপাস করবেন না, তো সেই সিলেকশন ক্রাইটেরিয়াগুলো কি কি, কাদের ক্ষেত্রে বাইপাসটা প্রয়োজন হয়? একটা রক্তনালীও যদি সেটা ক্রিটিক্যাল লেফট মেইন ডিজিজ যেটা হয়, যেটা লেফট সাইডে বেশি সাপ্লাই দেয়, সেটা যদি মোর দেন 50% না হয়, তখনও সেখানে আমরা বাইপাস সার্জারিতে যাই। দুইটা রক্তনালী যদি 70% উপরে ব্লক থাকে, সেটা তো করবো আমরা। 3টা রক্তনালীতে যদি ব্লক থাকে, সেখানেও আমরা তখন এই বাইপাস সার্জারিগুলো, করোনারি আর্টারি বাইপাস সার্জারিগুলি। পাশাপাশি শুধু রক্তনালীর সমস্যা না, দেখা গেল যে ওই পেশেন্টটার ভালভের একটা সমস্যা আছে, অ্যাওর্টিক ভালভে অথবা মাইট্রাল ভালভে, তখন আমরা দেখা গেল যে এই বাইপাস সার্জারির সাথে সাথে ভালভের অপারেশনগুলো একসাথে আমরা করে আসি। আবার এমন হয় অনেক সময় অ্যাকোর্ড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, স্যার যেটা বললেন, দেখা গেল যে এত ম্যাসিভ অ্যাটাক হলো, সেখানে ভেন্ট্রিকলের যে পর্দাটা থাকে ওটা অনেক সময় ফেটে যায়, ভেন্ট্রিকুলার রাপচার হয়ে যায়, ভিএইচডি হয়ে যায়। সেখানেও আমরা তখন ওই মানে এই একই অপারেশনের মাধ্যমে একই সেটিংয়ের মাধ্যমে সে রিপেয়ার করে আসতে পারছেন। আচ্ছা, আপনি বাইপাস সার্জারি বলেছেন, তো এখানে কিন্তু আমরা জানি যে দুই ধরনের সার্জারি হয়, একটা বিটিং হার্ট সার্জারি, একটা বলছেন নন বিটিং হার্ট সার্জারি। তো এটা সম্পর্কে একটু বলেন যে কোন এটার সাথে আমরা বিটিং যেটা হার্ট বলি যে সার্জারিটা কি বা নন বিটিং কি? ওপেন হার্ট সার্জারিতে যেটা আমরা ওপেন হার্ট বা বিটিং হার্টে যেটা আমরা বলি যে আমরা যখন অপারেশনের সময় হার্টের রক্তগুলো যে আমরা যখন মেশিনে নিয়ে যাই, কার্ডিওপালমোনারি বাইপাস একটা হার্ট লাং মেশিন আছে, ওখানে যখন রক্তটা আমরা নিয়ে যাই, তো তখন হার্টটা অ্যারেস্ট হয়ে যায়। অ্যারেস্ট থাকে মানে হার্টের কম্পনটা তখন থাকে না। সেটা হলো আমরা কনভেনশনাল সিবিজি বলি যেটা, তখন হার্ট বিট করে না। কিন্তু বিটিং হার্ট যেটা হলো হার্ট বিট করবে, আমি বাইপাস মেশিনে যাব না, হার্ট লাং মেশিনে যাব না, কিন্তু আমি এখানে আমার এটা ওই হার্টবিট অবস্থায় আমি আমার গ্রাফটা দিয়ে চলে আসব। আপনি বলছেন গ্রাফট ব্যবহার করেন, মানে বাইপাসের ক্ষেত্রে যে একটা গ্রাফট ব্যবহার করেন, তো সেই গ্রাফটটা আপনারা কোত্থেকে পান? মানে এই যে বাইপাস রাস্তা তৈরি করছেন, সেই রাস্তাটা কি দিয়ে তৈরি করেন? এটা আমি একটু বলি, এটা আমরা সৌভাগ্যবান কার্ডিয়াক সার্জনরা, যেটা উপরওয়ালা আমাদের বডিতে দিয়ে দিয়েছেন। সারা যেমন এনজিওপ্লাস্টি করার সময় স্ট্যান্ডিং বাইরে জিনিস আনতে হচ্ছে, কিন্তু এটা আমার বডিতেই আছে। আমরা দুইটা করি, একটা শিরা, একটা ধমনী। ধমনীর মধ্যে যে এটা আমরা মেডিকেল টার্মে কন্ডুইট বলি, যে রাইট ইন্টারনাল মেমারি আর্টারি, লেফট ইন্টারনাল মেমারি আর্টারি, এগুলো দিয়ে আমরা ওই কাজটা করতে পারি। কন্ডুইটটা দিয়ে আমরা ওই গ্রাফটা করতে পারি। পাশাপাশি বাম হাতের এখানে রেডিয়াল আর্টারি থেকে, এই রেডিয়াল আর্টারি থেকে আমরা কন্ডুইট ইউজ করতে পারি। সাধারণত আমরা যদি শিরা নেই, তাহলে আমাদের পায়ের যে বড় শিরাটা, গ্রেট স্যাফানাস ভেইন, সেই শিরাটা দিয়েও আমরা সেই গ্রাফটের কাজটা করে থাকি। সাধারণত আমাদের অন্য কোনো আর্টিফিশিয়াল বা মেকানিক্যাল কোনো কিছু নিতে হয় না। আচ্ছা, এই অপারেশনটার সময় কীরকম লাগে, বা এই অপারেশনে আমাদের দেশে খরচ কেমন হয়? আচ্ছা, এটা সময়, কার্ডিয়াক সার্জারি অলওয়েজ অনেক লম্বা সময়ের ব্যাপার। এটা 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। বিটিং হার্টের সময় কম লাগে, কিন্তু কনভেনশনাল যে অ্যারেস্ট হার্টে সেটা সময় একটু বেশি লাগে। আর খরচ, এটা আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতালে এখন এটার যে আমাদের ধরেন সব কিছু মিলে প্রায় 70,000 টাকার মতো খরচ পড়বে এই সিএবিজিটা করার জন্য, যেটা বাইরে করতে গেলে আপনার কিছু 2-2.5 লাখ টাকার মতো খরচ পড়ে সেটা এখানে। মানে এটা তো আর এর মধ্যে এটা করতে গিয়ে আমরা যদি কনভেনশনাল সিবিজিটা করি, তো সেখানে একটা অক্সিজেনের মেশিন ইউজ হয়। সেই মেশিনটার দাম 25,000 টাকার মতো। সেটা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমরা ফ্রি করে আনতে পারি, বা অনেক সময় হাসপাতালে আমাদের সাপ্লাই থাকে, সেটা যদি আমরা 25,000 টাকা সে ফ্রি করে নিয়ে আসে, তখন তার ওই ওখান থেকে 70,000 টাকা এই খরচটা মাইনাস, এটা অনেক কম, অনেক। আপনারা কিন্তু হৃদরোগের যে পেশেন্টগুলো, রোগীগুলো, ওনাদের যে ওষুধগুলো দিয়ে থাকেন, যে আপনার যে কোলেস্টেরল কমানোর জন্য, প্রেশারের জন্য, বা রক্ত চলাচল সরবরাহ ঠিক রাখার জন্য, আপনি এনজিওপ্লাস্টি করেছেন, রিং লাগিয়েছেন, এরপরেও কি ওষুধগুলো খেতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। এরপরেও খেতে হবে। তার কারণ হলো এনজিওপ্লাস্টি করে আমরা যেখানে একটা ব্লক ছিল, সেই ব্লকটাকে বেলুন দিয়ে ফুলিয়ে দিয়ে ওখানে একটা আর্টিফিশিয়াল জিনিস স্টেনলেস স্টিল বসিয়ে দিলাম। এখন এই স্টেনলেস স্টিল ইজ নট অলওয়েজ গুড।
অ্যাপ্রক্সিমেটলি 10% কেসে আবার এখানে রিস্টেনোসিস হতে পারে। এখানে যে ইনিশিয়ালি যেই কারণে প্রথমত যে কারণে ব্লকটা হয়েছিল সে কারণ আমার শরীরের ভিতরে রয়েই গেছে, মানে পেশেন্টের ডায়াবেটিসও আছে, প্রেশারও আছে, সিগারেট খাওয়া সে বন্ধ করলো না, সে কোলেস্টেরল জাতীয় খাবারও খাচ্ছে। তাই যদি হয়ে থাকে তাহলে আগে যেই কারণে ব্লক হতো এখন আবার সেই ব্লক হবে। সেই কারণে অন্য জায়গাও তো ব্লক অন্য জায়গায় ব্লক হতে পারে, সামনে যে জায়গায় ব্লক নাই সে জায়গায় হতে পারে। সুতরাং এই ওষুধগুলি কন্টিনিউ করতেই হবে। অলমোস্ট কিছু কিছু ওষুধ আছে যেমন অ্যাসপিরিন যেটা আমরা বলি এবং কোলেস্টেরল কমানোর যে ওষুধ বলি, এই দুইটা ওষুধ অ্যাপ্রক্সিমেটলি লাইফ লং আমরা অ্যাডভোকেট করে থাকি, সারা জীবনে এই দুটো ওষুধ খেতে হবে। আচ্ছা, আপনার বাইপাস সার্জারিতে আপনার যে ফলো আপ, রোগীরা অপারেশনের পর তো ফলো আপে আসবে, সাধারণত কতদিন পর পর আপনারা ফলো আপ করে থাকেন? আমরা প্রথমে 1 মাস পরে আসতে বলি তাকে। আসার পরে আমরা তার দেখি তার কোনো কমপ্লেন আছে কিনা, পেইন আছে কিনা, তারপরে একটা ইসিজি করে দেখি সেখানে কোনো চেঞ্জ আছে কিনা। সামটাইমস আমরা ইকো করে দেখি যে তার ওখানে যা, কারণ এগুলি অনেক সময় ওয়াল হাইপোকাইনেসে থাকে, সেখানে ইমপ্রুভমেন্ট কতখানি হলো, রোগীর শ্বাসকষ্ট আছে কিনা, একটা চেস্ট এক্সরে, আমরা বিভিন্ন কিছু পরীক্ষা নিরীক্ষা আছে 1 মাস পরে এগুলি আসতে বলি। তারপরে আবার বলি যে দেখা গেলো বেটার থাকলে আবার 3 মাস পরে আসতে হবে। এইভাবে একটা লম্বা গ্যাপ দিয়ে দিই আমরা। যে মানুষটি অপারেশন হয়েছে সে কি সুস্থ হয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারবে কিনা? হ্যাঁ, প্রথম 3 মাস আমরা বলি যে ভালো মতো একটু রেস্টে থাকার জন্য, একটু রেস্ট্রিক্টেড লাইফ লিড করা, কোনো ভারী কাজ না করা। 3 মাসের পর থেকে সে স্বাভাবিক সব কাজই করতে পারবে এবং এটা আমাদের স্টাডি আছে 15, 20, 25 বছর সে নিশ্চিন্তে নির্বিঘ্নে এখন মানে তার সব কাজই স্বাভাবিকভাবে করতে পারবে। তবে এই সময়ের মধ্যে অনেক সময় দেখা গেল যে আবার হয়তো অনেক সময় ওই গ্রাফগুলিতে কিছু সমস্যা দেখা দেয়, ফলো আপে আসছে, কিন্তু সে স্বাভাবিক যে কাজকর্ম সেখানে সব সে স্বাভাবিক ফিরে সব যেতে পারবে। সব শুধু ইন এডিশন যে তার ফার্দার যেন ব্লক না হয় সেই কারণে প্রিভেনশনের করার জন্য কিছু কিছু ঔষধ এবং তার জীবনের কিছু কিছু পরিবর্তন, যেমন লাইফস্টাইলগুলো কিভাবে চলবে? হ্যাঁ, লাইফস্টাইলগুলি কীভাবে চলবে, যেমন তার যে রিস্ক ফ্যাক্টরগুলি ছিল ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলিকে তার নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং এই দুইটা রোগই যদিও দীর্ঘমেয়াদী রোগ, সারা জীবনের রোগ, কিন্তু নিয়ন্ত্রণ করা যায় এবং ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করা যায়। প্রয়োজন বোধে অতিরিক্ত ওষুধ খেয়েও নিয়ন্ত্রণ করা যায়। এই দুইটা রোগকে নিয়ন্ত্রণ রাখলাম। যদি আমার পেশেন্ট সিগারেট আর না খায়, তারপরে রক্তের চর্বি আর বাড়তে না দিয়ে আমরা কোলেস্টেরলের ওষুধ দিয়ে, তাহলে তার জন্য থ্রুআউট দ্য হোল লাইফই নিরাপদ থাকবে। এবং প্রতিদিনই কিছু না কিছু ব্যায়াম করতে হবে, তাকে কায়িক পরিশ্রম করতে হবে। এবং এভাবে যদি সে চলে তাহলে সারা জীবনে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আর আপনি বাইপাস সার্জারি যে রোগীর আছে তাদের জন্য যদি কোনো উপদেশ, দুই একটি কথায়। বাইপাস সার্জারি করার পরে তাকে রিস্ক ফ্যাক্টরগুলি এগুলো সবসময় অ্যাভয়েড করতে হবে, তাকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে এবং কোনো ভারী কাজ করা যাবে না, সবসময় একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, তো স্বাভাবিক জীবনযাপন করবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন, যেটা আমাদের দর্শকদের জন্য উপকারে আসবে। দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।